এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। আবার থমকে গেল কিছুক্ষণের জন্য, তারপর ডিভোর্সের কথাটা ভেবে বলল, এত রাতে এইসব কি ধরনের পাগলামি করছেন তাশরিফ ভাই? শুধু শুধু ঘুমটা নষ্ট করার কোনো মানেই হয় না। তাশরিফ আচমকা আবার মুখে রাগী কণ্ঠ কথাগুলো শুনে অবাক হলো। বলল, তোর জন্য এই পাগলামি আমার সারা জীবনই থেকে যাবে আভা। আমার ঘুম পাচ্ছে, আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। ভয় করছে একা ঘুমাতে, তুই চলে আয় না। ডক্টর তাশরিফ চৌধুরী ভয় পাচ্ছে, আর এটা আমাকে বিলিভ করতে হবে? আহত দৃষ্টি রাখলো তাশরিফ আবার দিকে। আবার কল কেটে রুমে চলে গেল। বিরক্ত লাগছে তার কাছে সব কিছু। আবার রুমে যেতেই রাত্রি দুষ্টু হাসি মুখে রেখে বলল, ডাকছে বুঝি? চলে যা, তোকে ছাড়া ঘুমাতে পারবে না আজ। কি যে বলো না আপু, ঘুমাও তো, সকালে আবার অনেক কাজ আছে, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আয়, শুয়ে পড়। ভোর সকালে ঘুম থেকে সবাই উঠে পড়ে বাড়ির। চারিদিক এখনো ফর্সা হয়নি পুরোপুরি। দরজার কড়া নাড়াতেই আবার ঘুম ভেঙে গেল। রাত্রির ফোনটা হাতে নিয়ে দেখলো মাত্র 5:38 বাজে। হাত হাই ফাইভ করতে করতে বলল, কে? মা বলছি, রাত্রিকে ডেকে নিচে আয়। আহা মা, আপুকে এখন ডেকে কি করবে? আপু ঘুমাক না একটু, আজ সারাদিন তো ধকল যাবে আপুর উপর। গোসল করতে হবে না? দুধ মাখা মুড়ি খেতে হবে না? সে না হয় 9টায় খাইয়ে দিও। আচ্ছা, সে না হয় ঠিক আছে, তুই নিচে আয়। আসছি, তুমি যাও। আবার চুল খোপা করে বেরিয়ে এলো রুম থেকে। নিচতলার উঠোনে যেতে তাশরিফ যেই রুমে শুয়ে আছে সেই রুম টপকে যেতে হয়। আবার উকি দিল একটু রুমটাই, দেখলো তাশরিফ ঘুমিয়ে আছে। হাতের ঘড়িটাও খুলিনি, ব্যথা পাবে না এটা ভাবতেই আবার রুমে যায়। গিয়ে জানালা একটু খুলে দেয়। রোদ উঠলে চোখে পড়বে ভেবে পুরোপুরি খুলেনি জানালা। বাতাস আসলেই হলো। আবার ধীর পায়ে তাশরিফের কাছে গেল, হাতটা কোমরভাবে ধরে গুড়ি খুলল। সে যে ফিরে আসতে যাবে এমন সময় পেছন থেকে তাশরিফ হাত ধরে ফেলে। আবার চমকে উঠে শুকনো একটা ডুব গিলল। তুই এখানে কি করছিস? রাতে তো পাত্তাও দিলি না। ভোর হতে না হতেই আমার রুমে এসে যেই দেখলে একটা হ্যান্ডসাম ছেলে শুয়ে আছে, তখন আর সামলাতে পারলি না নিজেকে, তাই না? ইজ্জত ফালুদা করতে এসে পড়েছিস আমার। ওরে আমার রূপসী রে, সুন্দরী রমণী শুয়ে আছে, তাকে রেপ করার জন্য আবার রুমে এসেছে, তাই না? হাত ছাড়ুন। কথাটা বলে আবার চলে যাচ্ছিল রুম থেকে। তাশরিফ সাথে সাথে উঠে কোমর ঝাপটে ধরে আবার। সে এক হাত দিয়ে দরজা লাগিয়ে আবাকে মুখোমুখি আনলো। বলল, কি বললি তুই? আমি না, আপনি বলেছেন। ছাড়ুন, যেতে দিন আমায়, কেউ দেখে ফেলবে। আমি কি পর্নারীকে ঘরে রেখে দরজা আটকেছি? আবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে তাশরিফ আরও শক্ত করে কোমর জড়িয়ে ধরে আবাকে। এক হাত দিয়ে আবার চুল ধরে, অন্য হাত দিয়ে কোমর চেপে ধরল সে। আবাকে নিজের সাথে মিশিয়ে নিল নিমিষেই। কয়েক মিনিট পর আবাকে ছেড়ে দিতেই আবা ঘন নিঃশ্বাস নিতে নিতে বলল, এটা কি হলো সকাল সকাল? আমার জন্য এখন গিয়ে 1 কাপ চা নিয়ে আয় যা। ও হ্যাঁ, চিনি ছাড়া নিয়ে আসিস, কারণ আমার মুখে এখনো মিষ্টির স্বাদ লেগে আছে। হোয়াই ইউ আর স্ট্যান্ডিং? হ্যারি আপ গো মিসেস সুইটি। সুইটি? আবা অদ্ভুতভাবে তাকিয়ে কথাটি বলল তাশরিফকে। তাশরিফ ঘুরি পড়তে পড়তে বলল, মিষ্টি চা? এবার থেকে চিনি ছাড়া চা দিলেও চলবে, যদি রোজ তোর এই ন্যাচারাল মিষ্টি আমাকে খাওয়াস। শরম লজ্জা কিছু নেই, তাই না? যাবি নাকি এখন গভীর মিষ্টি পান করব? আবার তাশরিফের টি শার্ট খুলতে থাকা দেখা বুঝে গেল কথাটার পূর্ণ মানে। তাকে আর পাইকে জলদি ত্যাগ করে এই রুম। আবার রুম থেকে যেতে তাশরিফ ফিক করে হেসে ফেলল। হাসতে হাসতে তার প্রাণ যায় অবস্থা। আবার মুখটা দেখার মতো ছিল। আবার তাশরিফ উঠেছে? রাফচাঁদ চৌধুরী হেসে কথাটি বললেন আবাকে। আবা বলল, বাবা, আপনি এত সকাল সকাল উঠেছেন? উঠ না, ভাগ্নির বিয়ে বলে কথা, আমি মামা হই না, আমার কি কাজের অভাব আছে? নাস্তা করেছেন? করেছি। তাশরিফ এখনো ওঠেনি? বিয়ে বাড়িতে আবার কিসের এত ঘুম? উঠেছে তো। নাস্তা দিয়ে আয় তাহলে।
মামার কথাটা ফেলতে পারেনি আবা। মামাকে বাবা ডাকতে প্রথমে যে লজ্জা পেত সে ধীরে ধীরে তা কেটে গেছে। সে বলল, নাস্তা নিচে এসে করবে মনে হয়। তাশরিফ এত ঝামেলার মাঝে খেতে পারে না, তুই বরং দিয়ে আয়। এইবার গিয়ে খাবারটা দিয়ে সোজা চলে আসবো। হাত ধরলে নাকি ঘুষি মারবো, কিস করতে আসলে ঠোঁট কেটে ফেলবো কাঁচি দিয়ে। কাঁচিটা কোথায়? কথাটি ভাবতে চারিদিকে কাছি খুঁজে আবা। অবশেষে পেয়ে মনে মনে পৈশাচিক হাসল সে। নাস্তার প্লেট নিয়ে রুমে গেল। তাশরিফকে দেখে সাথে সাথে চোখ সরিয়ে নিল আবা। মাত্রই ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়েছে তাশরিফ। খালি গায়ে সে, চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে আবাকে দেখল সে। তাশরিফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আজব, আমাকে দেখে চোখ সরিয়ে নেওয়ার কি আছে? এমন এক ভাব জীবনে মনে হয় আমাকে এমন অবস্থায় দেখিসনি। আপনার আসলে মুখে কিছু বাঁধে না তাই না তাশরিফ ভাই? নাস্তা রেখে যাচ্ছি, খেয়ে বেরিয়ে আসুন। নাস্তা রেখে আবার চলে যাবে এমন সময় তার সামনে গিয়ে দাঁড়ায় তাশরিফ। বেজার শরীর থেকে পড়ছে ফুটা ফুটা পানি। আবা বলল, মুছে নিন, ঠান্ডা লেগে যাবে। হাতে কাঁচি নিয়ে এসেছিলি কেন? তাশরিফ ভ্রু কুচকে প্রশ্নটা করতে থতমত খেয়ে যায় আবা। আমতা আমতা করে বলল, না মানে আমার ঠোঁট কাটতে এসেছিলি বুঝি? আবা আরেক দফা অবাক হলো। আসলেই তো, সেটা উনি জানলো কেমন করে? তাশরিফ চট করে আবার হাত থেকে কাঁচিটা নিজের হাতে নিয়ে নেয়। আবার চুলের দিকে কাঁচি নিতে নিতে বলল, তোর চুলগুলো বেবিদের মতো কেটে বেবি করে দিই তোকে। কি 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 বলছেন এসব তাশরিফ ভাই? পথ ছাড়ুন, ডাকছে আমায়। পথ ছাড়ার জন্য পথ ধরেছি? ইস তাশরিফ ভাই, কি শুরু করেছেন এসব? কি চান আপনি? কি চান? জীবনটা শেষ করে এখন সব মিটে নেই? আপনাকে বিয়ে করাটা ভীষণ অন্যায় করে ফেলেছি। হুট করে আবা এইভাবে রেগে যাওয়ায় তাশরিফ কিছুটা অবাক হলো। কি থেকে কি হয়ে গেল? তাশরিফ কিছু বলতে না বলতেই আবা চলে গেল রুম থেকে। তাশরিফ মিনমিন স্বরে বলল, ভালোই ভালোই রাত্রির বিয়েটা হয়ে যাক, তারপর তোকে আমি দেখে নিচ্ছি। আজ রাত্রির বিয়ে, বর এসেছে। সাদিদ দেখতে বেশ সুন্দর। জামাই হিসাবে তাকে রাত্রির পাশে মন্দ লাগবে না। জামাই তো লাখে এক। গেটে দাঁড়িয়ে আছে আবা। টাকা নিয়ে তর্ক বিতর্ক চলছে। বর পক্ষের একজন ইয়াং ছেলে আবাকে রসিক স্বরে বলল, বেন সাহেবা, এই গেটের দাম 1 লক্ষ টাকা কিভাবে দাবি করেন? তারপর আবার যে শরবত নিয়ে এসেছেন, আমার তো মনে হচ্ছে চিনি দেননি। না খেয়ে বলে ফেললেন বিয়াই। বাহ, আপনার তো দেখছি বউদের মতো বেশ অভিজ্ঞতা আছে। বেন সাহেবা কিন্তু বেশ কথা বলতে জানেন। মুখ আছে তো কথা বলবে না? দূর থেকে তাশরিফ সব দেখছিল। হাতের মুঠো আবদ্ধ করলো সে। সে গেল গেটের সামনে। আবার হাত ধরে বলল, আমি যে তোকে খুঁজছি, তোর সে খেয়াল আসে? ভুলে গিয়েছিস তুই একটা ম্যারিড মেয়ে? এত রং ঢং কেন করছিস এইখানে? সবাই দেখছে তাশরিফ ভাই, হাতটা ছাড়ুন, আমার লাগছে। মানুষ দেখছে তাতে আমার কি? আমার ওয়াইফ তুই, গট ইট? রাত্রির বিয়ে হয়ে গেছে। একটু আগেই সবাই তাকে বিদায় দিয়েছে। মা বাবা কাঁদছে আনমনে। মেয়েরা জন্ম হওয়ার পরেই এই নিয়ম নিয়ে আসে যে তাকে অবশ্যই বাপের বাড়ি ছাড়তে হবে। আবা ভাবছে একটু পর সে সবাইকে সবটা জানাবে। পরিবেশ ঠান্ডা হওয়ার অপেক্ষায় সে। রাতে সবাই স্বাভাবিক হওয়ার পর একসাথে খেতে বসেছে। আবা তখন হুট করেই বলে ফেলল, আমি এই বিয়ের সম্পর্কে থাকতে চাই না বাবা। এবার এই সম্পর্কটা শেষ হওয়া প্রয়োজন। এতে আমি আর তাশরিফ ভাই দুজনেই ভালো থাকবো। আমরা দুজনে কেউ আপাতত ভালো নেই। সবাই খাওয়া থামিয়ে হতবাক হয়ে রইল। আবার বাবা বলল, তাশরিফ প্লেট হাতে রেখে এক ধ্যানে শুধু তাকিয়ে আছে আবার দিকে। তার দৃষ্টি স্থির। রাফসান চৌধুরী আর নীরা চৌধুরী একে অপরের চোকাচুকি চেয়ে ক্ষীণস্বরে বলল, এটাই হওয়ার ছিল নীরা। আমাদের প্ল্যান এই সম্পর্কটা টিকাতে পারলো না। ভেবেছিলাম আবা অন্য ছেলের সাথে মিশিলে তাশরিফের জেলাস ফিল হবে, কিন্তু ঘুরে ফিরে সম্পর্ক আগের জায়গায়। চুপ থাকো এখন, দেখো কি হয়। তাশরিফ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে আবার দিকে তাকিয়েই থাকলো। আবার দিককে তাকিয়ে হাতে পানি দিতে দিতে রাফসান চৌধুরীকে বলল, বাবা, আমি আগামীকাল সকালে ঢাকায় ফিরবো। হসপিটালে আগামীকাল থাকতে হবে। আবা তুমি সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছে? রাফসান চৌধুরীর দিকে না তাকিয়েই ছোট্ট করে উত্তর দিল। সেও না খেয়ে চলে গেল।
এই দহন তার আর সহ্য হচ্ছে না। বুক ফাটে, তবু মুখ ফাটে না মেয়েটার। সকালে ঘুম থেকে উঠতেই আবার নিচতলায় গেল। তাশরিফ হয়তো চলে গেছে, এটা ভাবতে কষ্ট হচ্ছে মেয়েটার। সে নিচতলায় গিয়ে অবাক হলো। বিশাল আয়োজন। হতবাক চোখে তাকিয়ে মনে মনে বলল, আজকে কি কোনো কিছু আছে নাকি বাড়িতে? গতকালই তো আপুর বিয়ে হলো। মা, মামা মামি কোথায়? ঢাকায়। ওরাও চলে গেছে ছেলের সাথে? হ্যাঁ, সর দেখি, অনেক কাজ পড়ে আছে। কিসের কাজ? ওমা, তোর বিয়ের। আমার বিয়ে? বিস্ময় নিয়ে বলল আবার। সে নাক ফুলিয়ে বলল, একটা সম্পর্ক শেষ করতে বলতে না বলতেই অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো তোমরা মা? আবার মা হাসলেন। মেয়ের হাতে একটা কাগজ ধরিয়ে চলে গেলেন তিনি। এই সম্পর্কটা আর রাখতে চাই না বলেই তুই ধরে নিলে আমি ডিভোর্স দিব, তাই না? আমি আসলে বলতে চেয়েছিলাম যে আমাদের বিয়েটা বিয়ে লাগেনি। এখন অনুষ্ঠান করে ধুমধাম করে আবার বিয়ে করব আমরা রাতের বিয়ের পর। কিন্তু তুই বুঝলি উল্টোটা। ভীষণ রাগ নিয়ে ঢাকায় ফিরে যাচ্ছি। একদম যোগাযোগ করার চেষ্টা করবি না। সবাইকে বলে এসেছি অনুষ্ঠান শুরু করতে। নিয়ে যাব তোকে বউরূপে। বিচ্ছেদের শখ জেগেছিল না তোর? সেই শখ আমি একদম মাটিতে মিশিয়ে দিব বিয়ের রাতে। তুই তো ভালো করে চিনিস না এই তশরিফ চৌধুরীকে। শুধু অপেক্ষা কর ওই দিনের। ইতি, তোর ডাক্তার সাহেব। চিঠিটা পরে চমকে উঠে আবা। এটা কি ছিল? তার মানে ইস, কি ভুলটাই না করলাম। আবা অনুশোচনায় কাতরে উঠছে। তড়িঘড়ি করে সে রুমে গিয়ে ফোন হাতে নেয়। তাশরিফের নাম্বারে কল দিতেই ফোন অফ পাচ্ছে সে। খুব বড় একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল। আবার রাফসান চৌধুরীকে কল দিল। ওপাশ থেকে কল ধরতেই বলল, বাবা, তাশরিফ ভাই কোথায়? হসপিটালে। ফোন অফ কেন? তোমাদের সাথে রাগ করেই বোধহয় করছে। আজ হসপিটাল থেকে ফিরে 7 দিন আর যাবে না। কারণ বিয়ে তো তোমাদের, বুঝলে মা? আমরা না বুঝেই ছেলেকে কষ্ট দিয়েছিলাম। এপাশ থেকে আবার শব্দহীন কান্না অনুভব করলেন রাফসান চৌধুরী। শান্ত স্বরে বললেন, সব ঠিক হয়ে যাবে মা, কাঁদিস না। তাশরিফের জেদ বেশি। শুনছো, আবার কিছুই খাচ্ছে না। খামোকা ছেলেটাকে ভুল বুঝে এখন নিজে শাস্তি ভোগ করছে। আবার মা স্বামীকে কথাটি বলতেই তিনি অবাক হয়ে বললেন, কি বলো? না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে তো। আজ বাদে কাল গায়ে হলুদ। আভা কি বুঝছি না? একটা সময় সব ঠিক হয়ে যাবে। আর তো মাত্র 3-4 দিন, এরপরে তো বিয়ে। পাঠান সাহেব কথাটি বলতেই আবার মা স্বামীর পাশে গিয়ে বসলেন। তারপর বললেন, মান অভিমান আছে বলেই সম্পর্ক সুন্দর। সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে তাশরিফ। গোসল সেরে বিছানায় এসে বসলো সে। রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আবাকে ছাড়া। এ কয়দিনে মনের অজান্তে মেয়েটাকে ভালোবেসে ফেলে। সে বোধহয় ভীষণ অন্যায় করেছে, নয়তো এত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে কেন? নীরা চৌধুরী রুমে আসলেন। ছেলেকে চিন্তিত থাকতে দেখে বললেন, কি হয়েছে তাশরিফ? কি নিয়ে ভাবছিস এত? মায়ের কণ্ঠস্বর শুনে চোখ তুলে তাকায় সে। মা, ফুপি আম্মু কল দিয়েছিল, ওইদিকে সব ঠিক আছে। নীরা চৌধুরী কাশি দিয়ে গলা ঝাড়লেন। ছেলের দিকে আর চোখে তাকিয়ে বলল, তুই কি কোনোভাবে আভা কেমন আছে ওইটা জানতে চাচ্ছিস? তাশরিফ মায়ের হাত দুটো মুঠো করে ধরে নিজের পাশে বসায়। হেসে বলল, ওটাই মা, আবার কোথায় জানতে যাচ্ছে? কান্নাকাটি করে একাকার মেয়েটা। আজ নাকি সারাদিন কিচ্ছু খায়নি। এমন জেদ ধরে কি করবি বলো তো? দে না একটা কল। মা, ক্লান্ত লাগছে, খাবারটা রুমে দিয়ে যাও তো। খেয়ে শুয়ে পড়বো, সকালে আবার হসপিটালে যেতে হবে। নীরা চৌধুরী বুঝলেন ছেলেকে এসব বলে কাজ হবে না, কিন্তু তিনি অবাক হলেন। সকালে হসপিটালে যাবে মানে? আগামীকাল থেকেই তো এই বাড়িতে অনুষ্ঠান। অতিথিরা এসে ভিড় জমাবে এই বাড়িতে, বর থাকবে না। তিনি বললেন, তুই তো কয়েকদিন হসপিটালে যাবি না বলেছিলি, বলিসনি কাউকে যে তোর বিয়ের অনুষ্ঠান করে পালন করা যাচ্ছে আবার? মা, বিয়ের দিন বিয়ে করতে যাব, গায়ে হলুদের দিন সময় মতো স্টেজে বসবো। খামোকা সারাদিন বাসায় থাকবো কেন? দমে গেলেন মিসেস নীরা চৌধুরী। ছেলের সাথে কথাই না পেরে বললেন, আচ্ছা, আমি বরং গিয়ে খাবারটা নিয়ে আসি। মিসেস নীরা চৌধুরী চলে যাওয়ার পর তাশরিফ ফোনটা হাতে নেই। মাঝে তাকে বলল কল দিতে। সে কিভাবে কল দিবে? সে যে এখনো রাগের মাঝে আছে।
পুরো কথা না শুনে কিভাবে নিজে নিজে ডিভোর্সের কথা ভেবে নিল আবা। আসলে সে বাসায় থাকবে না, কারণ বাসায় থাকলেই আবাকে অনেক মিস করবে, তাই হসপিটালে যাবে। তাশরিফ মিনমিনিয়ে বলল, আভা কাঁদছে, একটা কল কি ফুপি আম্মুকে দিব? ভাবতেই ফোনের লক খুলল সে। লক খুলতেই ঝলমল করে উঠল আবার হাসির মুখের ছবিটি। আবা তো জানেই না তাশরিফের মনে সে কত আগেই জায়গা দখল করে রেখেছে। তাশরিফ কল লাগালো তার ফুপি আম্মুকে। আপনি কেন এমন করছেন তাশরিফ ভাই? কিভাবে পারছেন আমার সাথে কথা না বলে থাকতে? সারাটা দিন গেল, একটাও কল দিতে পারেননি আমাকে। এত ব্যস্ত আপনি। আমি না হয় না বুঝে একটা ভুল করে ফেলেছি, তাই বলে এতভাবে কষ্ট দিবেন? আমি মরে গেলে আপনি শান্তি পাবেন, তাই না? কান্না করতে করতে কথাগুলো ফোনের ওপাশ থেকে বলছিল আবা। তাশরিফ ভাগরুদ্ধ হয়ে গেছে আবার কথাগুলো শুনে। সে কল দিয়েছিল তার ফুপি আম্মুকে। আবার সামনে ফোন তাকায়, হুট করে তাশরিফের নাম্বার দেখে তুড়িঘুড়ি করে সে কল রিসিভ করে। কে জানতো আবাই কল ধরবে। তাশরিফ রেগে বলল, মরার কথা মুখে আনার সাহস কি করে হয় তোর আভা? ওপাশ থেকে শুধু কান্নার শব্দ আসছে, নেই কোনো জবাব। তাশরিফ আবারও বলল, মরতে হলে তোকে এই তশরিফ চৌধুরীর বুকেই মরতে হবে। মরার অনেক শখ তোর, তাই না? রেডি থাক, তোকে আমি মেরে ফেলবো। তোর আর কষ্ট করে রশি কিনতে হবে না ফ্যানে ঝুলানোর জন্য। তখনই আবার রুমে তার মা আসে। এসে মেয়েকে ফোন হাতে নিয়ে কাঁদতে দেখে উত্তেজনায় মেয়ের কাছে গেলেন। বিষয়টা বুঝতে 1 মিনিট সময় লাগলো ওনার। ফোনটা হাত থেকে নিয়ে কানে ধরতেই বলল, তাশরিফ। ফুপি আম্মুর কণ্ঠ শুনে তাশরিফ বলল, ফুপি আম্মু, ফোনের সাউন্ড স্পিকার বাড়াও তো একটু। লাউড স্পিকার বাড়ালেন তিনি। ওপাশ থেকে আবার তাশরিফের দাম্ভিক কণ্ঠ শুনতে পেল, ফুপি, তাকে বলো জলদি খেয়ে নিতে। না খেয়ে থেকেছে আবার শুনলে আমার চেয়ে খারাপ কাউকে সে দেখবে না। আফটার অল সে ডক্টর তাশরিফ চৌধুরীর ওয়াইফ। না খেয়ে রোগী ব্যক্তিকে বিয়ের দিন মেকআপ করলেও সুন্দর লাগবে না। আবার মা হাসবে নাকি কাঁদবে ভেবে পেলেন না ভাইয়ের ছেলের কথাই। আবার চোখের পানি মুছে ফোনের কাছে মুখ নিয়ে মাকে বলল, মা, তাকে বলে দাও আমি মিসেস তাশরিফ চৌধুরী। আমি যেহেতু বলেছি আমি খাবো না, তার মানে আমি খাবোই না। আমি না খেয়ে থাকলেও কারো যায় আসে না। আর মেকআপ করবো না বিয়েতে। রোগীকে ডাক্তার বিয়ে করলে করবে, না করলে নাই। মধ্যরাতে তাশরিফকে নিজের রুমে দেখে চমকে উঠে আবা। তাশরিফ ব্ল্যাক কালারের শার্ট পরেছে, হাতা বোল্ট করা, হাতে ব্রাউন কালারের ঘড়ি, শার্টের নিচে ব্ল্যাক টি শার্ট। কালোতে এত সুন্দর লাগে মানুষকে। ভূত দেখার মতো চমকে উঠে আবা। আ করে চিৎকার করতে সাথে সাথে তাশরিফ মুখ চেপে ধরে আবার। এত চিৎকার কিভাবে করিস বলতো? তোর দ্বারাই এসব সম্ভব। আপনি এখানে কিভাবে সম্ভব? তাশরিফ আবাকে ছেড়ে খাবার আনপ্যাক করতে শুরু করলো। আবার চোখ বড় বড় করে হেঁটে হেঁটে তাশরিফের কাছে গেল, বলল, বলছেন না কেন? আবার গাল ফুলিয়ে বিছানায় গিয়ে বসলো। গালে 2 হাত রাখলো সে। তাশরিফ খাবারের প্লেট সামনে নিয়ে মেখে আবার দিকে এগিয়ে বলল, হা কর। আমি খাবো না। দেখ আভা, রাগ কিন্তু যায়নি এখনো। খেতে বলছি, খা। তাশরিফের দাম্ভিক কণ্ঠ শুনে হাঁ করলো সে। তাশরিফ ধীর কণ্ঠে বলল, উনাকে খাওয়াতে আমাকে আসতে হলো এখানে? মেয়েরা এত রং তামাশা কিভাবে করে? রং তামাশা করলে যদি এমন কেয়ার পাওয়া যায়, তাহলে রং তামাশা করা উচিত। এই যে বন্ধুরা, ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের তামান্না ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনটি ক্লিক করুন। তাশরিফ কথা বলছে না, সে চুপচাপ খাইয়ে দিচ্ছে আবাকে। তাশরিফের নীরবতা আবার বোধহয় একদম ভালো লাগছে না। সে খুঁচিয়ে বলল, মানুষ এত গোমরা কিভাবে যে হয় আল্লাহই জানে। ডাক্তারদের চরিত্রই এমন। দুশ্চরিত্র ডাক্তার হলে সমস্যা কোথায় শুনি? তাশরিফ তাকালো আবার দিকে, আবার একদম কাছে গিয়ে চোখে চোখ রেখে বলল, দুশ্চরিত্র হলে তো তোরই সমস্যা। 2 দিন আর দাঁড়াতে পারবি না। তাশরিফের এহেন বাক্য শুনে থমকে গেল আবা। দুশ্চরিত্র হতে বলেছে বলে সত্যি সত্যি হয়ে যাবে? মানুষ এমনও হয়? তাশরিফ প্লেটে পানি ঢালতে ঢালতে বলল, এখন চুপ করে গেলি কেন? আয় ওই ব্যবস্থা করে। কোন ব্যবস্থা?
আবার চোখ মুখ বিস্ময়। সে আমতা আমতা করে আবারও বলল, বিয়ের পরে? আমাকে বাইরে পাঠানোর ব্যবস্থার কথা বলছিস? তুই কি কোনোভাবে অন্য কিছু ভেবেছিস? চোখ মুখে লজ্জার ভাসমান আবার। সে কি ভেবেছিল আর তাসরিফ কি বলল, তার আর কথা বলার মুখ রইল না। কি হলো? চল নিচে আয়, দরজা বন্ধ করতে হবে না। এসেছিলেন কিভাবে? এত রাতে দরজা খুলে দিল কে? কে আবার? ফুপি আম্মু। এখন চলে যাবেন কেন? থাকেন, সকালে যান। এই রাতে আপনাকে পাঠাতে চাই না, রাস্তাঘাটও ভালো না। এত ভাবলে এত দূর থেকে আনতি না? থেকে যান না, এই রাতে যাওয়ার কি দরকার? ভোরে না হয় চলে যাবেন। 2 দিন পর বিয়ে, এখন থাকলে খারাপ দেখায় না? আজব তো, এমন ভাব যেন আমরা অবিবাহিত যুবক যুবতী। আমরা তো বিবাহিত দম্পতি। বাহ, তোর মুখে তো বেশ কথা ফুটেছে আবা। তাসরিফের রসিক স্বরের কথা শুনে ঝিম মেরে রইল সে। তাসরিফ বিছানায় বসে মোজাজোড়া খুলতে খুলতে বলল, সকালে ডেকে দিস কিন্তু, নয়তো লজ্জায় পড়তে হবে। আবার চঞ্চল হয়ে মুখে হাসি ফুটল, কিছুটা উচ্চস্বরেই বলল, আচ্ছা। তাসরিফ ঘুম থেকে উঠতেই রুমটাকে অচেনা অচেনা লাগছে। ভাবতে ভাবতে হুট করে রাতের কথা মনে পড়ে গেল তার। চমকে উঠে সে মোবাইল হাতে নিয়ে সময় দেখে মাথায় হাত তার। 10টা 15 বাজে। জলদি টি শার্ট পরতে পরতে বিছানার থেকে নামে সে। আবার আসে রুমে নাস্তা নিয়ে। তাসরিফ বিরক্ত হয়ে বলল, তোকে না বলেছি ভোরে ডেকে দিতে, এখন আমি কিভাবে যাব? মানুষ কি ভাববে? আজব, কি ভাববে? জামাই মধ্যরাতে বউয়ের কাছে এসেছে, মানুষ কি বোকা নাকি? বোঝে না কিছু? মানে এই আভা, তুই কি বলছিস এইসব? এমন ভাব করছিস যেন তোর সাথে রোম্যান্স করতে এসেছে। ভুল কি বলেছি? সারা রাত তো আপনার বুকে আমার মাথা ছিল। কি? জি, এখন যান, জলদি ওয়াশরুমে যান, ফ্রেশ হয়ে আসুন। মা নাস্তা পাঠিয়েছে আপনার জন্য। তাসরিফ আবার হাত টেনে নিজের কাছে একদম নিয়ে আসে। তারপর দাঁতে দাঁত চেপে বলল, কি একটা বৃষ্টি ব্যাপার হয়েছে, বুঝতে পেরেছিস? মানুষ বলবে 2টা দিন বউকে ছাড়া থাকতে পারলো না। আবার গালে হাত রাখে তাসরিফের। তারপর নেশালো কণ্ঠে বলল, থাকতে পারবেন কেন? বউ ছাড়া পুরুষ মানুষ ভালো থাকে নাকি? অবিবাহিত হলে আলাদা হিসাব, কিন্তু বিয়ের পর বউ ছাড়া কোনো পুরুষই ভালো থাকে না। বুঝলেন ডাক্তার সাহেব? ছাড়ুন এবার, যান ফ্রেশ হয়ে আসুন। কথাটি বলেই আবার হেসে দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। তাসরিফ আবার দিকে তাকিয়ে কাদু কাদু ফেস নিয়ে বলল, কেন যে নিজের হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে গেলাম। তাসরিফ যখন এইসব ভাবছিল তখনই আবার রুমের বাহিরে থেকে উকি দিয়ে বলল, আচ্ছা, ও বাড়ি থেকে বলে আসেননি যে আপনি এখানে এসেছেন? না মানে বাবা সকালে আপনার ফুপিকে কল দিয়ে বললো তাসরিফ গেছে ওখানে। তাসরিফ মাথায় আবারও হাত রাখলো। ইস, কি লজ্জাটাই না সে পেল। তাসরিফ রেডি হচ্ছে চলে যাওয়ার জন্য, আবার মুখের হাসি মলিন। তার ইচ্ছে করছে তাসরিফের সাথেই চলে যেতে, কিন্তু ওই যে ঘটা করে আবার বিয়ের আয়োজন শুরু হয়েছে। পাঠান সাহেব বললেন, আঙ্কেল, এইগুলোর কি দরকার ছিল? আমি নিব না এসব, প্লিজ রেখে দিন। নিবি না মানে? নিতেই হবে। আর আঙ্কেল কি? বাবা বলতে শেখ তাসরিফ। আর আমাকে শুধু আম্মু ডাকতে পারলে ডাকিস, নয়তো ডাকার দরকার নেই। ফুপি আম্মুই তো ভালো। না, একদম না। আচ্ছা, আম্মুই ডাকবো। এখন তাহলে যাই। আচ্ছা, সাবধানে যাস। আবার যা, তাসরিফকে গাড়িতে উঠিয়ে দিয়ে আয়। আবার তাসরিফের সাথে হাঁটতে হাঁটতে বাড়ির বাহিরে বের হয়ে আসলো। তাসরিফ গাড়ির দরজা খুলে বসতে যাবে, এমন সময় আবার বেরিয়ে আসলো। আবার দিকে তাকিয়ে বলল, মুখ মলিন করার দরকার নেই, 2 দিন পরই হাসি মুখে নিয়ে যাব। আর খাবার না খেয়ে থাকার কথা যেন আর না শুনি। দেখি কপালে কি এইটা। কথাটি বলে আবাকে কাছে টেনে আবারও কপালে চট করে একটা চুমু দিয়ে ফেলল তাসরিফ। তাসরিফ বাসায় প্রবেশ করতে নীরাজ চৌধুরী তাসরিফকে দেখেও না দেখার বান করে স্বামীর আফসান চৌধুরীকে বললেন, দেখছো, আমার ছেলের উপর দিয়েই একটু কঠিন, ভেতর থেকে বউ পাগল। দেখলে না কিভাবে না বলে চলে গেল আবার কাছে। তাসরিফ লজ্জা পেলেও তা প্রকাশ করল না। মাথা নিচু করে সোজা উপরতলায় চলে গেছে। পেছন থেকে শোনা গেল বাবা মার অট্ট হাসি। নিজ রুমে এসে গোসল সেরে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে শুনল ফোনের রিংটনের আওয়াজ।
ফোন হাতে নিল সে। পপির নাম্বার, আবার কল করেছে বোধহয়। এইটা ভেবে কল রিসিভ করলো তাশরিফ। ওপাশ থেকে আবার কোমল কণ্ঠ শোনা গেল, বাসায় গিয়েছেন? হ্যাঁ এসেছি, মাত্রই গোসল করে বের হলাম, এখন লম্বা একটা ঘুম দিব। একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। গায়ে হলুদের আগে উঠবো, তা নিয়ে তোকে ভাবতে হবে না। ওপাশ থেকে আর কোনো আওয়াজ এলো না। তাশরিফ হ্যালো হ্যালো করতে লাগলো। শুনেছি। আবার মলিন মুখের উত্তর। তাশরিফ বলল, কি হয়েছে, মলিন হয়ে আছিস কেন? ওভাবে কথাটা না বললেও পারতেন। তাশরিফ বুঝতে পেরে বলল, আরে আমি তো সাধারণভাবেই বলছি, এতে পেঁচানোর কি আছে? আমি কথা বাঁচাই? কথাটি বলে তাশরিফ পড়ল আরেক বিপদে। এখন পেঁচাস বললেও দোষ, না বললেও দোষ। তাশরিফ বলল, আরে না, আমি ওইটা বলতে চাইনি তো। আজব, তুই এখনো বাসায় কি করছিস? ড্রেস গহনা রেডি কর, সন্ধ্যার আগে পার্লারে যাবি না? না, যাব না, বিয়ে করব না আমি। বিয়ে না করলেও সমস্যা নেই, তুলে নিয়ে এসে বিয়ে করব। আপনি ডাক্তার, কোনো ভিলেন নয়। আমি তোর জন্য ডাক্তার থেকে ভিলেনও হতে পারে। আবার পার্লারে এসেছে সাজতে। ইস, কত সুন্দরভাবে ভারী ভর্তি লুক, হাসিতে মশগুল প্রত্যেকটা মানুষ। আজ তার বিয়ে, সে বউ সাজবে। আগেরবার বিয়েটা তো একদম অপ্রস্তুতভাবেই হয়ে গিয়েছিল। এখনের যতটা আনন্দ ততটা একদমই ছিল না। তখনই আবার কাজিন তিশা আসলো, আনন্দিত হয়ে বলল, আপু আপু, ভাইয়া কল দিয়েছে। আবার আনমনে হেসে তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল। ওপাশ থেকে তাশরিফ বলল, অডিও না, ভিডিও কলে আয়। না, এখন না, আমি পার্লারে। আসতে বলছি আয়। তাশরিফের কণ্ঠে কথাটি শুনে দমে গেল আবা। ভিডিও কল এলো। আবার কল রিসিভ করতেই ওপাশ থেকে তাশরিফের ঝলমলে হাসি। একটা মানুষের হাসি এত সুন্দর হয় কিভাবে? আবা দেখ তো আমি কোন পাঞ্জাবিটা পরবো। পার্লারের মেয়েরা হাসছে ওপাশ থেকে তাশরিফের কথা শুনে। আবার লাজুক হেসে বলল, ওই যে মেরুন কালারেরটা পরুন, ওইটা আপনাকে অনেক সুন্দর লাগবে। তুই লাইনেই থাক, কল কাটিস না, আমি চেঞ্জ করে আসি। তাশরিফ ক্যামেরা অফ করলো। 5 মিনিট পর আসলো। কেমন লাগছে? সুন্দর লাগছে তো। আভা, তোর মতো তিতাকে আসলে জিজ্ঞেস করাই উচিত হয়নি। কি করলাম? একটু ভালোভাবে বলতে পারিস না যে অনেক সুন্দর লাগে আপনাকে? আবার দাঁত বের করে হেসে ফেললো। পরক্ষণে বলল, এই যে শুনছেন, আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে। মাকে বলুন কালো টিপ লাগিয়ে দিতে, কারোর জন্য নজর না লাগে। সাবধানে থাকবেন, বুঝলেন? না জানে কেউ আবার কিডন্যাপ করে নিয়ে যায়। আবার কথা শুনে পার্লারের উপস্থিত সবাই ফিক করে হেসে ফেললো। ওপাশ থেকে তাশরিফ চুলে চুলকানির ভান করে বলল, তোকে আজ অনেক সুন্দর লাগছে আভা, ঠিক যেন কোনো রাজ্যের রাজকন্যা, ঠিক যেন কোনো বাগানের অপরিচিতা ফুল। গায়ে হলুদের অনুষ্ঠান বেশ সুন্দরভাবেই সম্পূর্ণ হলো। নাচে গানে মেতে উঠেছিল পুরো বাড়ি। মনে হচ্ছিল হ্যাঁ, এ বাড়ির একমাত্র ছেলের বিয়ে। রাফসান চৌধুরীর স্ত্রীকে বলল, তোমার ছেলের বিয়ে ধুমধাম করে দিচ্ছ, খুশি তো তুমি? অনেক ইচ্ছে ছিল না? খুশি হব না? এখন শাশুড়ি হয়েছি, কিছুদিন পর দাদি হব। হাসলেন রাফসান চৌধুরী। দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেছে। এই তো সেই দিনই তো তাশরিফ রাগ করত। অফিস থেকে উনি ফিরলে তখনই তাশরিফ আসে বাবা মায়ের রুমে। এসে বলল, মা, কি হয়েছে বাবা? তোমার বিয়ের শাড়িটা কোথায়, দেখি তো। কেন? দাও না। আলমারি থেকে শাড়ি বের করলেন নীরা চৌধুরী। তাশরিফ মায়ের হাত থেকে শাড়িটা নিয়ে বলল, হ্যাঁ চলবে। কি চলবে? মা, এই শাড়িটা আবার বিয়ের দিন পরবে। কি? অবাক হয়ে রাফসান চৌধুরী আর নীরা চৌধুরী একসাথেই উচ্চস্বরে বলে উঠলেন। তাশরিফ বলল, অবাক হওয়ার কি আছে, আমার মায়ের শাড়িতে আমার বউ আসবে। কিন্তু বাবা। মা, এইটাই পরবে। এই শাড়ি দাদি তোমাকে দিয়েছিল। এত সুন্দর শাড়ি আজকাল তো পাওয়াই যায় না। চুমকি ঝুমকি লেহেঙ্গা শাড়ি আমার একদম অপছন্দ, তাই এই সুন্দর শাড়িটা পরে আভা আসবে। ছেলেকে জড়িয়ে ধরলেন নীরা চৌধুরী। তিনিও ভেবেছিলেন আগে থেকেই তাশরিফের বউকে এই শাড়িটা পরিয়ে এই বাড়িতে আনবেন। কখনো বলা হয়নি। আজকালের যুগের ছেলে মেয়েদের এই শাড়ি পছন্দ নাও হতে পারে। সারা বাড়ি জোরে হইচই, আজ বিয়ে। বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ির মতোই হবে। মানুষের ভিড় জমে আছে। আবাকে সাজাচ্ছে পার্লারের 2টা মেয়ে। বাসায় আনা হয়েছে তাদের। বরপক্ষ আসবে না এসে গেছে, শুধু জামাই আর বাকি পুরুষরা বাকি।
মহিলারা চলে এসেছে শাড়ি গহনা নিয়ে। তাশরিফের কথা অনুযায়ী আবাকে আজ শাশুড়ির শাড়ি পরিয়ে সাজানো হচ্ছে। নীরা চৌধুরী আসলেন রুমে। আবা বলল, মা দেখো তো আমাকে কেমন লাগছে। কারণ নজর না লাগুক আমার মেয়ের ওপর। বউ না, আমি আমার বাড়িতে মেয়ে নিয়ে যাচ্ছি। হাসলো আবা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তাশরিফ আসবে একটু পরেই। বর এসেছে শোনা গেল বাইরে থেকে। আবার জানালাই দাঁড়ালো গিয়ে। গাড়ি থেকে নামছে তাশরিফ। খয়েরি রঙের শেরওয়ানিতে কি সুন্দর লাগছে, মাশাল্লাহ। আমার বরকে জামাই জামাই লাগছে একেবারে। কথাটি ভাবতেই হাসলো আবা। নিজের মাথায় নিজেই টোকা দিয়ে বলল, আমার জামাই তো জামাই জামাই লাগছে আবার কি। তাশরিফের নজরও জানালাই। এই তো আবাকে দেখা যাচ্ছে নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আবাকে গাড়িতে বসানো হলো। সে আজ কাঁদছে না। কাঁদবে কেন? সে তো জানে সে যখন চাইবে তখনই এইখানে চলে আসতে পারবে। তাশরিফ আর নয়তো তার মামা তাকে নিয়ে আসবে। তাশরিফ গাড়িতে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল। তাশরিফ আবাকে বলল, তুই এমন কেন রে আভা? মেকআপ নষ্ট হয়ে যাবে বলে একটু কান্নাও করলি না। এই আপনি জানেন আমি সাজের জন্য কান্না করিনি। তো কি ভেবেছিস এত টাকা দিয়ে আটা ময়দা সুজি লাগিয়েছি, কান্না করলে তো এসব নষ্ট হয়ে যাবে। কে বলেছিল পার্লারের কথা? কে আবার? আমি? তাহলে এখন কথা শোনাচ্ছেন কেন? কথা শোনালাম কোথায়? আমি তো বললাম একটু। একটু বলবেন কেন? আমার বউ তাই। ফুলে সজ্জিত একটা রুমে বসে আছে আবার তাশরিফ। আবার লজ্জায় আজ চোখ তুলে তাকাতে পারছে না তাশরিফের দিকে। আজ এত লজ্জা পাচ্ছে কেন সে? বিয়ের এই রাতটাই বুঝি সব মেয়েই এমন লাজুক মুখে বসে থাকে। তাশরিফ বলল, তাকাচ্ছিস না কেন? না মানে? আমার না কেমন জানি গরম গরম লাগছে আভা। কোথায়? রুমে এসে তো অনই আছে। এত সুইট হট একটা বউ সামনে থাকলে এই এসিতেও গরম হয়ে যায়। ইস কি যে বলছেন অসভ্যর মতো। প্রেমিক পুরুষেরা অসভ্যই হয় জানিস? আমার না জ্বর জ্বর লাগছে। আবা হাতটা তাশরিফের কপালের দিকে বাড়িয়ে দিল। বলল, কই দেখি তো। আবা হাত দিয়ে বলল, জ্বর আসেনি তো। এত ভালো মেডিসিন থাকলে রোগ তো বলবেই। আই অ্যাম কামিং স্যার। কি যে শুরু করেছেন আপনি। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আজ রাত তো ঘুমানোর নয়, আজ তোকে ঘুমাতে দিব না। আমার বড্ড বাবা বাবা ডাক শোনার ইচ্ছা হয়। আজ রাতে তোকে আমি আদর দিব, আর তুই আমাকে কিউট একটা বাবু গিফট করবি। লজ্জায় লাল হয়ে যায় আবা। খুব গভীরভাবে আবাকে কাছে টেনে নেয় তাশরিফ। আজ রাত তাদের, একান্তই তাদের। সকালের সূর্যটা হয়তো অন্য দিনের চেয়ে আজ রাতের পর একটু বেশি সুন্দর দেখাবে।